কলেজে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল সে। তারে বলছিলাম যে আমি তোরে ভালোবাসি, যে তুই কি করছিস এগুলা, আমি তো তোরে ফ্রেন্ড হিসেবে দেখি। বিয়ের প্রীতে বয়সে কবল বলছে, কিন্তু ও রাজি না, আর বিয়ে করবে না। এবার একটু আপনার জীবনের কথা শুনতে চাই। আপনি আসলে জীবনটাকে কিভাবে দেখেন? যেহেতু মানুষ আমি খুব সাধারণভাবে দেখি, কারণ আমার হিসাব নিকাশ খুব সিম্পল, লাইফের হিসাব নিকাশ। কারণ যেহেতু আমার কোনো গ্যারান্টি নাই যে আমি আজ থেকে 2 বছর পরে মারা যাব, বা আমি আজ থেকে 5 বছর পরে মারা যাব, যেহেতু আমি ডেট জানি না মারা যাওয়ার, সেহেতু আমার কোনো প্ল্যান নাই। আমার বউ, আমার ছেলে, আমাদেরকে আমি তৈরি করে নিছি এভাবে। আমার আইডিওলজিতে তোর চলবা। আজকে বেঁচে থাকার জন্য যা করবা ততটুকু করো, এবং কালকেরটা প্ল্যান করে রাখো যে আগামীকাল কী করবা। আমি গভীর প্ল্যানে যেতে পারি না। আচ্ছা, বিয়ের কত বছর পার হলো? 17, 18, এই অক্টোবর 18 হবে। 18 বছর। 18 ইয়ার্স। কেমন এই জার্নিটা কেমন? বিয়ের আগের লাইফ, বিয়ের পরের লাইফ মেলানো কোনো যুক্তিকতা নাই। এটা মেলানোটা বোকামি আর কি। যা অনেকেই মিলাইতে চায়, আমি আগে এরকম ছিলাম বিয়ের পরে আমার এরকম কেন হইল, ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই মেলানোটাই বোকামি। বিয়ের আগের লাইফ একরকম থাকবে, বিয়ের পরে লাইফটা চেঞ্জ হয়ে যাবে, পুরোপুরি চেঞ্জ। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় কৌশল হচ্ছে বিয়ের পরে বউকে খুশি রাখা। বউকে খুশি রাখতে গিয়ে যদি দু একটা মিথ্যা কথা বলা লাগে, সেটা বলতে হবে, বলে বউকে খুশি রাখতে হবে। এটা হচ্ছে সবচেয়ে প্রধান সূত্র সংসার জীবনে সুখে থাকার আর কি। আপনি তাহলে 18 বছর ধরে এই সূত্র মেনে চলছেন? না, 18 বছর এই সূত্র অ্যাপ্লাই করা লাগে নাই, কিছু কিছু সময় অ্যাপ্লাই করা লাগছে আর কি। 18 বছর এই সূত্র সবসময় কি আর এরকম করা লাগে? কিছু কিছু সময় করতে হয়। এটা যারা বিয়ে করছে তারা জানে আর কি। তো রাজীব ভাই, বিয়েটা কি আপনার পছন্দের ছিল? ভাবিস আপনার পছন্দের মানুষ ছিল না, এখানে পরিবার আপনার জন্য এনে দিয়েছে? না, এইটাও এক ধরনের আমার বিয়ের একটা কাহিনী নিয়ে একটা গল্প বা সিনেমা বানানো যাবে। আমরা কিন্তু ক্লাসমেট ছিলাম সরকারি আশেক মোহাম্মদ কলেজে। আমি আর আমার বউ, আমার ফ্রেন্ড একটা গ্রুপ ছিলাম। এই গ্রুপের মধ্যে ও ছিল, আমিও ছিলাম। তো কলেজে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল সে। ফ্রেন্ড ছিলাম আমরা, বহুদিন ফ্রেন্ড ছিলাম একসঙ্গে। এরপরে আমি যখন চিন্তা করলাম, আমি যখন বুঝতে শুরু করলাম যে তার প্রতি আমার একটা উইকনেস তৈরি হয়ে গেছে, সেটা আমি প্রকাশ করলাম না। কারণ ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা তো দেখতে হবে। আমার ফ্যামিলি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, ওর ফ্যামিলি একটু অর্থনৈতিকভাবে একটু ডেভেলপড। সো ওই জায়গায় যখন বুঝলাম যে না, আমি যে পছন্দ করি এটা বলাটা বোকামি হবে, কারণ আমি বললে এটা রিফিউজ হবে, আমাদের সম্পর্ক নষ্ট হবে। ফ্রেন্ডশিপ আছে, এটি থাক। আমরা কলেজ পাশ করলাম, এরপরে ইউনিভার্সিটি কোচিংয়ে ভর্তি হলাম জামালপুরে, একসঙ্গেই আমরা ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে যখন শেষ দিকে আমাদের ক্লাস, এখন এরপর থেকে আমরা একসঙ্গে থাকার অপশন নাই আর কি। কারণ ভর্তি তো কে কোথায় হবে বলা যায় না। কেউ ঢাকা হবে, কেউ রাজশাহী হবে, কেউ জাহাঙ্গীরনগরে, কেউ চিটাগাং, যার যেখানে সুযোগ হবে, কেউ জামালপুরে থাকবে। তখন মনে হলো কি আমার বলে দেওয়া উচিত, কারণ এরপর তো দেখা হবে না। এখন সারা জীবন একটা আফসোস থেকে যেত। এখন বলে দেই, না হলে না, হ্যাঁ হলে হ্যাঁ। তো একদিন আমরা, তাও একা না, আমরা গ্রুপ 7-8 জন মিলে ক্যাম্পাসে কলেজ পুকুরে গেছি। পুকুরে গিয়ে বলে দিছি ওরে যে আমি তো তোরে ভালোবাসি। আপনার জামালপুরের দর্শকের জন্য অন্তত বলুন যে পুকুরের কোন পার্টটাতে আপনি গিয়েছিলেন, কারণ ওই পুকুরে অনেক স্পেসিফিক জায়গা আছে যেখানে আসলে সবাই যেতে পছন্দ করে। এখন তো পুকুরের পার পুরা পা করে ফেলছে, তখন তো এরকম ছিল না, কাঁচা ছিল, নারকেল গাছ বেশি ছিল তখন। ওই পারে হোস্টেলের সামনে, হোস্টেলের কাছাকাছি পুকুর ওই পারটা আর কি, যেখানে ছাউনি ছিল ওই পাশে, ওই পারে আমরা আড্ডা দিচ্ছিলাম। ওইখানেই আমি তারে বলছিলাম যে আমি তোরে ভালোবাসি। তারপর উত্তর কি ছিল? উত্তর ওই যেটা আশা করছিলাম ওইটাই, যে তুই কি করছিস এগুলা, আমি তো তোরে ফ্রেন্ড হিসেবে দেখি, খবরদার এসব কথা আর বলবি না, ঠিক আছে? আমি বললাম যে আমি জানি তুই উত্তর দিবি, কিন্তু আমার না বললে এই জিনিসটা আমার ভিতরে একটা কষ্ট থাকতো যে আমি বলি নাই। ঠিক আছে, নো প্রবলেম। ইজিলি আমরা সেটাকে ম্যানেজ করে ফেললাম। ভালোবাসা রিফিউজ হয়েছে বলে আমি খুনাখুনি করবো না জিত করবো, এই ধরনের কোনো কারণ নাই তো। রিফিউজ হয়েছে আমি আগের থেকেই প্ল্যান করে গেছি, নেগেটিভ রেজাল্টটা আসবে এটা আমি মনে মনে ভেবেই গেছিলাম আর কি। পরবর্তীতে ও ভর্তি হইলো লালমাটিয়া মহিলা কলেজে, আমি ভর্তি হইলাম। প্রথমে ভর্তি হইলাম আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
ওখানে 6 মাস ক্লাস করার পরে আমার ভালো লাগলো না, রাজশাহীতে গানের জন্য আমার ব্যাকওয়ার্ড মনে হয়েছে। এবং পরবর্তীতে 2002-03 সেশনে আমি যখন চারুকলায় ভর্তি পরীক্ষা দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি কিন্তু এর আগে কোনো ভাবি নাই আমি চারুকলায় পরীক্ষা দিব। আমি জেনারেল লাইনে পরীক্ষা দিয়েছিলাম। রাজশাহীতে আমার চান্স ছিল হচ্ছে ফিলোসফিতে, চলে আসলাম, এসে হচ্ছে কোচিংয়ে ভর্তি হইলাম চারুকলায়। ভর্তি কোচিংয়ে যখন আমি কাজ করা শুরু করলাম, লাইন ড্রয়িং থেকে শুরু করলাম, দেখলাম আমার ডেভেলপ খুব তাড়াতাড়ি হচ্ছে এবং আমি চারুকলায় চান্স পাইলাম ভর্তি পরীক্ষায়। 120টা সিটের মধ্যে আমি হইলাম 19তম। ও চারুকলায় আসতো পয়লা বৈশাখ, তারপর 21শে ফেব্রুয়ারি, বিশেষ দিবসগুলোতে, 21শে ফেব্রুয়ারি, বিভিন্ন দিবসগুলোতে সে চারুকলায় আসতো, তখন ওর সঙ্গে আমার দেখা হইতো, আসতো। তো ওর মধ্যে কোনো ফিলিংস আমি তখনও নাই, মানে আমার জন্য কোনো ফিলিংস নেই, আমার মধ্যে আছে তখনও, কিন্তু ওর মধ্যে নাই। ক্লোজ আপ 1 শেষ হওয়ার পরে আমি যখন বেরোয় আসলাম, এরপরে আমি নিজের বাসা নিলাম, বাসায় আসবাবপত্র কিনলাম, যা যা লাগে, ফ্রিজ, টিভি, খাট, চেয়ার টেবিল, যা যা লাগে, সোফা। যখন আমি বুঝলাম যে না, আমি একটা সংসার চালানোর মতো যোগ্যতা আমার হয়েছে, যে না আমি একটা ওয়াইফ বা আমার সঙ্গে একজন মানুষকে আমি পালতে পারবো, তখন আমি ডিসিশন নিলাম আমি ওকে আর কিছু বলবো না, ওর বাবা মার কাছে গিয়ে আমি সরাসরি বলবো। তখন পর্যন্ত তাকেই আপনি মনে মনে রেখেছেন? আমি আর মানে পাগলামি করি না, কারণ জানি তো আমার অবস্থা ভালো না, পাগলামি করে লাভ কি, সে তো রাজি হবে না। তো আমি যখন আমার নিজের পায়ে আমি দাঁড়াইতে শিখলাম, তখন আমি আমার শাশুড়ির কাছে গিয়ে বললাম যে আমি শিমুরে বিয়ে করব। তো শাশুড়িও চিন্তা করলো যে না, ছেলে তো নিজের পায়ে দাঁড়াইছে, ইনকাম করতে পারে, সংসার চালাতে পারবে, ঠিক আছে। শাশুড়িও শিক্ষিত, তো শিক্ষিত যেহেতু সে আর অন্য ধরনের কোনো নাবোধক কোনো মন্তব্য করা নাই, সে বলছে আমি বাবার সঙ্গে কথা বলে তোমার আমি জানাবো। আমার শাশুড়ি আবার আমার আগে থেকে আদর করতো অনেক, সে ওর ফ্রেন্ড ছিলাম না, বাসা যাইতাম তো খুব আদর করতো সে। ও একদম মায়ের লোক, সে অনেক ভালো লোক। আমার শাশুড়ির মানে আমার শাশুড়ি আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ভদ্র মানুষ, কোনো কুসংস্কার নাই ভিতরে, এবং একটা পরামর্শ চাইলে সে সঠিক পরামর্শটাই দিবে একজন মানুষকে, কোনো খারাপ কোনো পরামর্শ দিবে না। আমার শ্বশুরও তাই। তো সে শ্বশুর সঙ্গে আলাপ করার পরে পজিটিভ রেজাল্ট আসলো আমার কাছে, যে তোমার শিমুর আব্বা রাজি। শিমুর আব্বা বলছে তুমি যা করবো তাই, মানে তার মানে রাজি সে। আমি এরপরে শিমুরে নক দিলাম যে এরকম এরকম ভাই, কয় আমি তোর বিয়ে করবো না। ও তাও বিয়ে করবে না। এখন মহাবিপদ, বাপ মা রাজি, মেয়ে রাজি না। এই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, ওই সময়টা আমার খুব খারাপ গেছে। আমি খুব মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। ওকে রাজি করানোর জন্য আমার প্রায় 3, 4, 5 মাস আমার চেষ্টা করছি। আমি চেষ্টা করে শেষ মুহূর্ত পর্যন্ত ও রাজি হয়ই নাই। বিয়ের প্রীতে বয়সে কবল বলছে, কিন্তু ও রাজি না, আমার বিয়ে করবে না। বাপ মায়ের প্রেশারে, আত্মীয় স্বজনের প্রেশারে সে বিয়ে করছে। হ্যাঁ, খুব সিম্পল একটা বিষয়। আমি ওর সম্মান করি ওই জায়গাটা, কারণ সে আসলে তো ফ্রেন্ড হিসেবে দেখছে আমাকে, তো ওইভাবে ভালোবাসা নাই, তাই না? একতরফা ভালোবাসা থেকে এটা হয়েছে আর কি, আমার দিক থেকে হয়েছে, ওর দিক থেকে হয় নাই। তো আমিও ওর দিকে ওটা রাগ করি নাই, কারণ জানি। কিন্তু বিয়ে করছে, শেষ পর্যন্ত বিয়ে হয়েছে। বিয়ের পরে আবার দেখা গেল পুরা চেঞ্জ, উল্টাই গেছে জিনিসটা। আমার চেয়ে ভালোবাসা ওরই বেশি আমার প্রতি। আমি যা ভালোবাসছি ওরে বিয়ের আগে, বিয়ের পরে আমার ভালোবাসার চেয়ে ওর ভালোবাসা অনেক বেশি বাইরে গেছে আমার প্রতি। এইটা আমি দেখছি আর কি। তার মানে বলা যায় আসলে ব্যক্তি জীবনে আপনি খুব সুখী একজন মানুষ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।